লন্ডনের পেন্ট হাউসে গত কয়েকদিন ধরে যে থমথমে পরিবেশ ছিল, আজ তা কিছুটা হালকা। সারার টানাটানিতে আর রনির অনুরোধে আহিল অবশেষে রাজি হয়েছে সবাইকে নিয়ে বাইরে ডিনারে যেতে। সেন্ট্রাল লন্ডনে খুব দামি একটা ওপেন এয়ার রুফটপ রেস্টুরেন্ট। মায়া আজ একটা নীল রঙের লং ফ্রক পরেছে, সাথে সাদা কার্ডিগান। আহিল বরাবরের মতোই ব্ল্যাক স্যুটে আছে, তবে আহিলের নজর শুধু মায়ার দিকে। মায়া চুলগুলো সেট করতে গেলে আহিল নিজেই ওর চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে বলল, বেশি সাজগোজ করার দরকার নেই ফ্লোরা, আমার নজর লাগলে কিন্তু সামলাতে পারবে না। মায়া গাল ফুলিয়ে তাকিয়ে রইল। এই লোকটা সব সময় এমন কেন? রেস্টুরেন্টে পৌঁছে তারা একটা কর্নার টেবিলে নিল। রনি আর সারা মেনু কার্ড নিয়ে মহাব্যস্ত। আহিল ফোনে কার সাথে যেন গম্ভীরভাবে ব্যবসার কথা বলছে। ঠিক তখনই সারা চোখ গেল রেস্টুরেন্টের মাঝখানে থাকা একটা ছোট পুলের পাশের ডান্স ফ্লোরে। সেখানে 5-6 জন ব্রিটিশ তরুণ, যাদের গায়ে কোনো শার্ট নেই, সেফ হাফ প্যান্ট পরে মিউজিকের তালে তালে মাসুল ফুলিয়ে নাচছে আর নিজেদের বডি শো অফ করছে। সারা তো হা করে তাকিয়ে আছে। সে কোনোই দিয়ে মায়াকে একটা গুঁতো মারল। মায়া, ওই দেখ, উফ কি বডি রে ভাই, সিক্স প্যাক তো না, মনে হচ্ছে পাথরের ডিবি। দেখ দেখ, সারা ফিসফিস করে বলল। মায়া প্রথমে তাকাতে লজ্জা পাচ্ছিল, কিন্তু সারার উত্তেজনায় সেও একটু আর চোখে তাকালো। মায়া এর আগে কখনো শার্টলেস ছেলেদের ওভাবে নাচতে দেখেনি। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে ভাবল, ইস, এদের গায়ে রং তো একদম দুধের মতো সাদা, আর মাসুলগুলো কি সুন্দর নড়ছে। মায়া আর সারা ডিনার ভুলে গিয়ে সেই ছেলেদের দিকে তাকিয়ে আছে। সারা তো রীতিমতো প্রশংসা শুরু করে দিল। মায়া, ডান পাশের ওই ছেলেটাকে দেখেছিস? ওর বাইসেপস দেখ, আর চুলে কি দারুণ কাট। আমাদের দেশের ছেলেরা তো জিম করে শুধু পেট কমায়, আর এরা দেখ। মায়া মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ রে সারা, দেখতে কিন্তু সেই হ্যান্ডসাম, একদম মুভির হিরোদের মতো। রনি এখনো মেনু দেখছিল। সে লক্ষ্য করলো তার পাশে বসা দুই মহারানী হাঁ করে ডান্স ফ্লোরের দিকে তাকিয়ে আছে। সে একবার ডান্স ফ্লোর আর একবার আহিলের দিকে তাকিয়ে ঢোক গেল। আহিল তখন ফোন রেখে টেবিলের দিকে তাকাতেই দেখলো মায়া আর সারা খাবার বাদ দিয়ে হাঁ করে অন্য ছেলেদের দেখছে। আহিলের কপালে একটা রগ ফুটে উঠল। তার সোয়াল শক্ত হয়ে গেল। সে রনির দিকে তাকাতেই রনি কাছুমাছু হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আহিল একটা গভীর শ্বাস নিয়ে একদম নিচু আর শীতল গলায় বলল, খাবার কি ওদিকে পরিবেশন করা হচ্ছে ফ্লোরা? মায়া ঘরের মধ্যে ছিল। সে না তাকিয়েই বলল, না তো, কিন্তু দেখুন না, ওরা কত সুন্দর ডান্স করছে, আর বডিগুলো কি ফিট। আহিল এবার সজোরে টেবিল চাপ পড়ে উঠল। ঠকাস করে শব্দ হতে মায়া আর সারা দুজনেই লাফিয়ে উঠল। মায়া ভয় পেয়ে আহিলের দিকে তাকাতেই দেখলো আহিলের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সারা, তোর ডিনার শেষ? আহিলের গলার স্বরে বরফ জমে আছে। সারা থতমত খেয়ে বলল, না মানে ভাইয়া, জাস্ট দেখছিলাম। দেখা শেষ হলে খাবারের দিকে মনোযোগ দে। আর ফ্লোরা। আহিল মায়ার খুব কাছে ঝুঁকে এলো। মায়া ভয়ে কুঁকড়ে গেল। আহিল মায়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, পরের বার যদি অন্য কোনো শার্টলেস ছেলের দিকে তাকিয়েছো, তবে কাল সকালেই তোমার ওই চশমাটা আমি ভেঙে ফেলবো। আর ওই ছেলেদের বডি পছন্দ, বাসে চলো, জিম ইনস্ট্রাক্টরকে ছাড়াই আমি তোমাকে বোঝাবো ফিটনেস কাকে বলে। মায়া লজ্জায় আর ভয় একদম লাল হয়ে গেল। সে দ্রুত নিজের প্লেটে মুখ গুজে চপস্টিক দিয়ে রাইস
খাওয়ায় ব্যর্থ চেষ্টা করতে লাগলো। সারাও লক্ষ্মী মেয়ের মতো খাবার শুরু করলো। রনি হাসতে হাসতে আহিলের রাগ দেখে টেবিলের নিচে নিজের পা কামড়াচ্ছে। আহিল হঠাৎ ওয়েটারকে ডাকলো। ওয়েটার আসতেই আহিল সেই ডান্স করা ছেলেদের দিকে ইশারা করে বলল, ওদের বলো শার্ট পরতে, না হয় ফ্লোর সারতে। এটা ফ্যামিলি রেস্টুরেন্ট, কোনো স্ট্রিপ ক্লাব না। ওয়েটার ভয় পেয়ে দ্রুত দৌড়ে গেল। কিছুক্ষণ পর দেখা গেল ছেলেগুলো বিরক্তি নিয়ে শার্ট পরে নিয়েছে। মায়া একটু মন খারাপ করে তাকাতেই আহিল ওর প্লেটে একটা বড় চিকেনের টুকরো দিয়ে বলল, বেশি তাকালে চোখের ছানি অপারেশন করে দেব ফ্লোরা, চুপচাপ খাও। মায়া মনে মনে বলল, রাক্ষস একটা, নিজে হ্যান্ডসাম হতে পারে কিন্তু অন্য কাউকে দেখতে দেবে না। পুরো ডিনারে আহিলে একবারও মায়ের হাত ছাড়ল না। এক হাতে খাচ্ছে, অন্য হাতে টেবিলের নিচে মায়ার হাতটা শক্ত করে ধরে রেখেছে, যেন হাত ছাড়লেই মায়া আবার ওই ছেলেদের দিকে দৌড় দেবে। রনি আর সারা মিটিমিটি ভাসছে আর আহিল রাগে গজগজ করছে। রেস্টুরেন্টে খাবার প্রায় শেষ। আহিল তখনও মায়ের দিকে কড়া চোখে তাকিয়ে আছে, যেন মায়া আবার ওই শার্টলেস ছেলেদের দিকে তাকালে তাকে কাঁচা চিবিয়ে খাবে। সারা ওই গম্ভীর পরিস্থিতি সহ্য করতে না পেরে ফিসফিস করে বলল, মায়া, আমি একটু ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসছি। সারা সিট ছেড়ে উঠে যেতে রনিও চট করে উঠে দাঁড়ালো। সে আহিলের দিকে তাকিয়ে কাঁচুমাচু মুখে বলল, বস, আমি একটু হাতটা ধুয়ে আসি, আপনি ভাবিকে আগলে রাখুন। আহিল শুধু একটা মাথা নাড়ল। তার পুরো মনোযোগ এখন মায়ের ওপর। মায়া তখনও মাথা নিচু করে নিজের প্লেটের গাজর নিয়ে খেলা করছে। এদিকে ওয়াশরুমের বাইরের করিডোরে সারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওড়না ঠিক করছিল। হঠাৎ পেছন থেকে রনিকে দেখে সে চমকে উঠল। আরে রনি ভাইয়া, আপনিও এখানে? সারা একটু হেসে বলল। রনি পকেটে হাত দিয়ে সারার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। কেন, শুধু ব্রিটিশ ছেলেদের বডি দেখলে হবে? আমাদের কথা কি ভুলেই গেলেন? সারা অপ্রস্তুত হয়ে বলল, মানে আপনি কি ওই ডান্সারদের কথা বলছেন? আরে ওরা তো জাস্ট, মানে ফিজিক ভালো ছিল তাই দেখছিলাম। রনি একটু এগিয়ে এলো সারার দিকে। করিডোরটা একদম নিরিবিলি। রনি গম্ভীর গলায় বলল, সারা, আপনি কি জানেন ওই সাদা চামড়ার ছেলেদের মাসুল শুধু দেখানোর জন্য, কিন্তু আমাদের এই দেশি মাসুলগুলোতে পাওয়ার অনেক বেশি। বিশ্বাস হচ্ছে না? সারা বুক কুঁচকে তাকালো। আপনি কি বলতে চান রনি ভাইয়া? রনি হঠাৎ নিজের শার্টের ওপরের কয়েকটা বোতাম এক ঝটকায় খুলে ফেলল। সারা তো ব্যাবাসেকা খেয়ে গেল। আরে আপনি এ কী করছেন? কেউ দেখে ফেলবে তো। রনি শার্টটা দুই কাঁধ থেকে একটু সরিয়ে নিজের সুঠাম এবং জিম করা পেট আর বুকের পেশি দেখালো। ব্রিটিশ ছেলেদের মতো ওটা প্লাস্টিকের মাসল নয়, বরং রনির বডিটা একদম সলিড চকোলেট রঙের আর শক্তপোক্ত। রনি সারার খুব কাছে ঝুঁকে এসে বলল, কি এখন ওই সাদা বুদ্ধের কথা মনে পড়ছে, নাকি দেশি মাল পছন্দ হচ্ছে? সারা কয়েক সেকেন্ডের জন্য একদম পাথরের মতো জমে গেল। তার চোখ সোজাসুজি রনির উন্মুক্ত বুকের পেশিতে। তার হৃৎপিণ্ড যেন একটা বিট মিস করলো। রনিকে সে সব সময় আহিলের পেছনে দাঁড়িয়ে থাকা সাধারণ একজন লোক হিসেবে দেখে এসেছে, কিন্তু রনি যে ভেতরে ভেতরে এত বড় প্যাকেজ লুকিয়ে রেখেছে তা সে খুনাক্ষরেও ভাবেনি। সারা এক ধরনের মোহের মধ্যে চলে গেল। সে অজান্তে বিড়বিড় করে বলল, ওফ রনি ভাইয়া, আপনি তো দেখি একদম ড্রাবিউ ই আর পাওলো আন। রনি হো করে হেসে উঠল। সে আবার শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে বলল,
পালোয়ান না সারা, আমি হলাম বস এর ডান হাত। বস যদি মায়ার জন্য পাগল হতে পারে, তবে আমি আপনার জন্য কি করতে পারি সেটা সময় বলে দেবে। সারা তন্দ্রা ভাঙল, সে লজ্জা পেয়ে লাল হয়ে গেল। আপনি একদম ফাজিল হয়ে গেছেন। ফাজিল না হলে এই দুনিয়ার টেকা কঠিন সারা। চলুন বস, তো ওইদিকে মায়াকে নিয়ে বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন মনে হয়। রনি চোখ টিপে দিল। সারা মুখ ফিরিয়ে দ্রুত নিজের টেবিলের দিকে পা বাড়ালো, কিন্তু তার মনের ভেতর রনির ওই উন্মুক্ত শার্ট আর সুতাম বডিটা বারবার ভেসে উঠতে লাগলো। আহিল ভাইয়া যদি বাঘ হয়, তবে রনি ভাইয়া তো আস্ত একটা চিতাবাঘ। তারা যখন টেবিলে ফিরল, দেখলো আহিল মায়ার কান টেনে ধরে কিছু একটা বোঝাচ্ছে আর মায়া ব্যথায় গাল ফুরাচ্ছে। সারা নিজের জায়গায় বসে আর চোখে রনির দিকে তাকাতেই দেখলো রনি তখনও তাকে দেখে মিটিমিটি হাসছে। আজকের ডিনারটা মায়ার জন্য যতই ভয়ের হোক না কেন, সারার জন্য সেটা রীতিমতো একটা হার্ট অ্যাটাক মোমেন্ট হয়ে রইল। ডিনার শেষে গাড়িতে ওঠার সময় আহিল রনিকে বলল, রনি, কালকে আমার ঘরে একটা বিশাল সাইজের আয়না আর কিছু জিম ইকুইপমেন্ট পাঠাবি। এই বাড়ি মেয়েদের দেখি বাইরের মাসুল দেখার শখ হয়েছে। মায়া জানালার বাইরে মুখ ফিরিয়ে হাসলো। আহিল জাহিদ যতই গম্ভীর হোক না কেন, তার ভেতরে একটা প্রচণ্ড জেলাস বাচ্চা লুকিয়ে আছে। গাড়িটা যখন পেন্ট হাউসের সামনে থামলো, তখন রাতের লন্ডন শহরটা কুয়াশার চাদরে ঢাকা। সারা গাড়ি থেকে নেমে প্রায় দৌড়ে নিজের ঘরে চলে গেল। রনির সেই শার্টটা খোলা কাণ্ড এখনো ওর চোখের সামনে ভাসছে। বেচারি সারা জীবনেও ভাবেনি যে শান্ত রানী ভাইয়ার ভেতরে এত বড় একটা তুফান লুকিয়ে আছে। এদিকে আহিল মায়ার হাতটা এক মুহূর্তের জন্যও ছাড়ল না। লিফটে ওঠার সময়ও মায়ার হাতটা এমনভাবে ধরে রাখলো যেন মায়া এখনই ডানা মেলে উড়ে অন্য কোনো মাসল ম্যান এর কাছে চলে যাবে। লিফট থেকে বের হয়ে আহিল মায়াকে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করলো। মায়া ঘাবড়ে গিয়ে বলল, আরে ওইদিকে কোথায়? আমার রুম তো বাম দিকে। আহিল কোনো কথা না বলে মায়াকে নিয়ে সোজা তার পার্সোনাল জিম আর স্টাডি রুমের দিকে নিয়ে গেল। রুমটা বিশাল, এক পাশে দামি সব জিম ইকুইপমেন্ট আর অন্য পাশে বইয়ের তাক। ঘরটা নীল আলোয় ঘেরা। আহিল মায়াকে একটা সোফায় বসিয়ে দিল, তারপর নিজের কোট আর টাইটা খুলে ছুঁড়ে মারল এক পাশে। শার্টের হাতা গোটানোর অবস্থায় আহিলের হাতের শিরগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রাগে আর ঈর্ষায় তার চোখ মুখ এখনো থমথমে। ওই সাদা চামড়ার ছোকরাগুলোর বডি দেখে খুব চোখে শান্তি পাচ্ছিলেন, তাই না ফুলোরা? আহিলের গলায় সেই পুরনো অধিকার বোধ। মায়া তোতলাতে তোতলাতে বলল, আমি তো জাস্ট দেখছিলাম। সারা ডাকলো তাই। চুপ! আহিল গর্জে উঠল। সে মায়ার খুব কাছে এসে ওর দুই হাত সোফার হাতলের সাথে চেপে ধরল। সারা ডাকলেই দেখতে হবে, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? 12 বছর ধরে এই শরীরটাকে আমি পাথরের মতো শক্ত করেছি শুধু তোমাকে এই বাহুডরে আগলে রাখবো বলে। আর তুমি কিনা রাস্তার ওই সস্তা ডান্সারদের দিকে তাকিয়েছিলে। আহিল এক ঝটকায় তার শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। মায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আপনি কি করছেন? আহিল ভাইয়া, প্লিজ চোখ খোলো। ফ্লোরা, তাকাও আমার দিকে। আহিলের হুকুম। মায়া ভয়ে ভয়ে চোখ খুলল। দেখলো আহিল তার শার্টটা খুলে দূরে সরে দিয়েছে। সিক্স প্যাক অ্যাবস আর পেশিবহুল চওড়া বুক। 12 বছরের পরিশ্রম আর জেদ যেন এই শৈলে মিশে আছে। মায়ের মনে হচ্ছে রেস্টুরেন্টের ওই ছেলেগুলো আহিলের সামনে সেফ মাটির পুতুল। আহিল মায়ার হাতটা টেনে নিয়ে নিজের বুকের বাম পাশে রাখল। মায়া আহিলের হৃৎপিণ্ডের সেই প্রবল স্পন্দন অনুভব করতে পারছে। আহিল খুব নিচু স্বরে বলল,
দেখে নাও যতটুকু দেখার। আজ থেকে তোমার চোখের এই ফ্রেমের ভেতর আমি ছাড়া আর কোনো পুরুষের ছবি যেন না থাকে, বুঝলে? মায়া লজ্জায় আর আবেশে একদম ছিটিয়ে গেল। আহিলের এই ভালোবাসা তাকে নিঃশেষ করে দিচ্ছে। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই আহিলের ফোনটা বেজে উঠল। আহিল বিরক্তি নিয়ে ফোনটা ধরল। রনির ফোন। বল রনি। বস, একটা ঝামেলা হয়েছে। নীরা একা নয়, রাফসানকে দেখা গেছে আমাদের পেন্ট হাউসের পেছনের রাস্তায়। ওরা বোধহয় আজ রাতেই কোনো হামলা করার প্ল্যান করছে। সিসিটিভি ফুটেজে আমি একটা কালো গাড়ি বারবার ঘুরতে দেখছি। রনির গলায় উদ্বেগ। আহিল চোখের পলক বদলে গেল। সে মায়াকে এক ঝটকায় ছেড়ে দিয়ে নিজের শার্টটা পরে নিল। রনি, মেন গেট লক করো। সারাকে ওর ঘর থেকে নিয়ে মায়ার ঘরে শিফট করো। আমি আসছি। আহিল মায়ের দিকে তাকিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, ঘরের ভিতর গিয়ে দরজা লক করো ফ্লোরা। আমি না আসা পর্যন্ত কাউকে বিশ্বাস করবে না, এমনকি দরজায় কেউ ধাক্কা দিলেও খুলবে না। আজ রাতে হয়তো নীরা আর রাফসানের চ্যাপ্টার চিরতরে ক্লোজ করে দেব। আহিল ঘর থেকে বেরিয়ে গেল। মায়া দ্রুত দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকলো। সেখানে সারা আগে এসে বসে আছে, তার মুখ ফ্যাকাশে। রনি ভাইয়া তাকে আগেই সতর্ক করে দিয়েছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি ছাপিয়ে হঠাৎ এক টায়ার ঘষার বিকট শব্দ শোনা গেল। মায়া আর সারা জানালার পর্দা সরিয়ে দেখল নিচে কালো পোশাক পরা কিছু লোক গেট টপকানোর চেষ্টা করছে। তাদের একজনের হাতে চকচকে করছে একটা ধারালো অস্ত্র। লন্ডনের এই বিলাসবহুল জীবনটা এখন রণ ক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে। বাইরে বৃষ্টির ঝাপটা ধুকপুকানি। পেন্ট হাউসের নিচে রনি আর বডিগার্ডরা রাফসানের লোকগুলোকে সামলাচ্ছে। কিন্তু আহিল এখনও মায়ের ঘরের দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে ভেতরে ঢোকার আগে নিশ্চিত হতে চায় যে তার ফ্লোরার কোনো ক্ষতি হবে না। আহিল ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকলো। সারা এক কোণে সোফায় বসে কাঁপছে। আহিল সারাকে ইশারা করলো পাশের ঘরে যাওয়ার জন্য। সারা চলে যেতে আহিল মায়ার খুব কাছে গিয়ে দাঁড়ালো। মায়া তখনও জানালার পর্দাটা খামচে ধরে বাইরে দেখার চেষ্টা করছিল। আহিল পেছন থেকে মায়ার কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। মায়া চমকে উঠে আহিলের বুকে আছড়ে পড়ল। আপনি বাইরে যাবেন না। রনি ভাইয়া তো নিচে একা। মায়া আর্তনাদ করে উঠল। আহিল মায়ার কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব শান্ত গলায় বলল, রনি জানে কি করতে হবে, কিন্তু আমার শান্তি তো এখানে বন্দি হয়ে আছে। তোমাকে এই অবস্থায় রেখে আমি এক পাও নড়তে পারছি না ফ্লোরা। আহিলের কণ্ঠের সেই গভীরতা মায়াকে মুহূর্তে দুর্বল করে দিল। আহিল মায়ার দুর্গালে হাত রেখে তার চোখের দিকে তাকালো। বৃষ্টির দিনে নীল আলোয় মায়াকে এক অদ্ভুত রহস্যময়ী লাগছে। আহিল ওর ভেজা কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। স্পর্শটা ছিল একদম কোমল, যেন কোনো কাছের জিনিস ভাঙ্গার ভয়ে সে খুব সাবধানে তাকে ছুঁয়ে দেখছে। মায়া অস্ফুট স্বরে বলল, আপনার কি ভয় লাগছে না ওরা যদি আপনার কোনো ক্ষতি করে? আহিল একটু হাসলো। এক হাত দিয়ে মায়ের চুলের অবিন্যস্ত গুচ্ছগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে বলল, 12 বছর প্রবাসী আমি ভয়ের সাথে পাঞ্জা লড়েছি শুধু তোমার কাছে ফিরে আসবো বলে। যে মানুষটা তোমার চোখের এক ফোঁটা পানির জন্য শহর জ্বালিয়ে দিতে পারে, তাকে অত সহজে মারা যায় না। মায়া মুগ্ধ হয়ে আহিলের দিকে তাকিয়ে রইল। আহিল হঠাৎ মায়ের খুব কাছে ঝুঁকে এলো। তাদের নিঃশ্বাস এখনও একে অপরকে স্পর্শ করছে। আহিল মায়ার গলার সেই নেকলেসটার ওপর হাত রেখে ফিসফিস করে বলল, নেকলেসটা পরতে বলেছিলাম, তুমি এখনও পরে আছো? আমার কথা তবে এত মান্য করা হচ্ছে? মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করল। আহিল মায়ার চিবুকটা উঁচিয়ে ধরে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যেমন
মরিচ খেয়ে নিজেকে কষ্ট দাও, আমি তেমন তোমাকে ভালোবেসে নিজেকে দহন করি। আজ থেকে মরিচ খাওয়ার অভ্যাসটা ছেড়ে দাও ফ্লোরা, তোমার সব কষ্টের ভাগ আমাকে দাও। মায়ার চোখের এক ফোঁটা পানি আহিলের হাতে গিয়ে পড়ল। আহিল সেই পানিটুকু নিজের ঠোঁট দিয়ে মুছে নিল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। বাইরের গোলাগুলি বা বিশৃঙ্খলা সবই যেন এই ঘরের দেওয়ালের ওপাশে হারিয়ে গেল। ঠিক তখনই ইন্টারকমে রনের আওয়াজ ভেসে এলো, বস, রাফসান পালিয়ে গেছে। এখন কি করব? আহিল চোখ সরালো না। সে মায়ার দিকে তাকিয়ে ইন্টারকমে জবাব দিল, নীরাকে একটা আলাদা ঘরে রাখো, ওর বিচার আমি কাল সকালে করব। এখন আমার পারমিশন ছাড়া কেউ এই ফ্লোরে আসবে না। আহিল ফোনটা রেখে মায়াকে কোলে তুলে নিল। মায়া অপ্রস্তুত হয়ে আহিলের গলা জড়িয়ে ধরল। আহিল তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে মেঝের কার্পেটে বসল। মায়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে, আজকের রাতটা শুধু আমাদের ফ্লোরা, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই। আমি শুধু সারা রাত তোমার এই মুখটা দেখতে চাই। আহিল জাহিদ আসলে একটা খোলসের আড়ালে থাকা এক তৃষ্ণার্ত প্রেমিক। গল্প আড়ালে ঘেরা ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।